রহমান ফিরতে পারলে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না? শেষ কথা এটাই যে এরপর কি তবে শেখ হাসিনা ফিরছেন? তারেকের মতো রাষ্ট্রই তাকে সকল অভিযোগ থেকে মুক্ত করে ফিরিয়ে আনবে? মামলা সব মিথ্যা না? কবে শেষ? মামলা সব মিথ্যা না? সবার ব্যাপার মাত্র যাদের যাবজ্জীবন জেল হয়েছে তারা এখন মুখরিত হয়ে গেছে, তাই না? তাহলে মামলা যারা খায় তারা পরবর্তীকালেই দেশ এবং জাতির নেতা হয়, তারা পুনরায় ক্ষমতা আসেন। কেউ বলে না খালেদা জিয়া মারা গেছে, শুধুমাত্র আমার মুখ থেকে বের হয় খালেদা জিয়া মারা গেছে। যদি মারা নাই যেত তাহলে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রহমানের পোষা বিড়ালের কঠিন সংবাদ যদি দিতে পারে, সেক্ষেত্রে তারেক রহমানের একমাত্র মা তার কি আপডেট, আদৌ বেঁচে আছেন কিনা? ছেলে 17 বছর পর বাংলাদেশের মাটিতে এসেছে, ছেলে আর মায়ের খুনসুটির একটা ছবি কি আমরা দেখতে পারি না? কই, বাংলাদেশের গণমাধ্যম তো একটা ফুটেজ বের করতে পারে নাই, কারণ সেই লাশটা হয়তো বা হিমঘরে রাখা আছে। এডিশন দিয়ে কিভাবে চাঁদাবাজি করে উত্তরের একটা প্রতিষ্ঠান থেকে 27 লক্ষ টাকা নিয়েছে একটা প্রতিষ্ঠান থেকে। শুরু রিমান্ডের প্রথম দিনেই ভেঙে পড়লেন কথিত জুলাই যোদ্ধা সুরভি। মশারির ভেতর থেকে আটকের পর এবার ফাঁস করলেন সেই চাঞ্চল্যকর তথ্য। রহমান বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন, দেখতে গিয়ে বিশাল একটি সত্য প্রকাশ করেন এই মুহূর্তে। সারা দেশে তুলপাড় পরিস্থিতি বেগম খালেদা জিয়ার এই মৃত্যু সংবাদটি শুনে। অনেক জায়গায় এখন র আবার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে, তাই র নতুন মিশনে নেমেছে, এগুলো ধাপে ধাপে করবে। তখন কিন্তু র একেবারে তাদের মেইন থ্রেডটা খেলে দিবে, জনগণকে সাথে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে হয়তোবা রেজিম যেভাবে চেঞ্জ করার সেটা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা সকালে স্ক্রিনে চলে যাই। অবশেষে ভারতের এক শর্তে রাজি হয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। যে তারেক রহমান কিছুদিন আগেও বলেছিলেন নিজের দেশে ফেরাটা তার হাতে নেই, সেই তারেক রহমান তড়িঘড়ি করে দেশে ফিরেছেন। কিন্তু কয়েকদিনের মধ্যে কি এমন হলো যে তিনি সবুজ সংকেত পেলেন? সেই সবুজ সংকেতটাই বা কার? একটা বা দুটো নয়, এই কয়দিনে বাংলাদেশে ঘটে গেছে অনেকগুলো ঘটনা। হাদিকে করার পর ভারতের সাথে সম্পর্ক তলানিতে ঠেকেছে। বাংলাদেশে সুবিধা করতে না পারা ভারতের তাই একটা পক্ষ দরকার ছিল। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আর কয়েক বছরের মধ্যে পুনর্বাসন করা সম্ভব না, তাই ভারত তাকিয়েছিল বিএনপির দিকে। বিএনপির নেতৃত্বভার খালেদা জিয়া থেকে এখন তারেক রহমানের হাতে। কিছুদিন আগে খালেদা জিয়া অসুস্থ হয়ে মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিলেন, তখন তারেক রহমান দেশে ফিরতে পারেননি। বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও আছে, কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর সেই বিষয়ে বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে তার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই তার পরিবার আশাবাদী। এর কিছুক্ষণ পর তারেক রহমান নিজেও তার ভেরিফাইড ফেসবুক পাতায় একই স্ট্যাটাস দেন, যাতে অনেকটাই পরিষ্কার হয়ে ওঠে যে তার দেশে ফেরার সিদ্ধান্তটি পুরোপুরি তার ওপর নির্ভর করছে না। একই সাথে তার ও বিএনপির বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছিল যে এ বিষয়ে বিস্তারিত বলার সুযোগই তার বা দলের নেই। ফলে প্রশ্ন উঠছিল যে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ আসলে কাদের হাতে, এবং কি কি কারণে শেখ হাসিনা সরকারের পতনের 15 মাস পরেও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না। শেখ হাসিনা সরকারের পতনের পর 15 মাস পার হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের হওয়া সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবায়দা রহমান। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বিএনপির দিক থেকে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনা ও অস্ত্রের লাইসেন্সের আবেদনের খবর সংবাদ মাধ্যমে এসেছে। ফলে মামলা ও নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা ছিল না। তবে বিএনপির কিছু সূত্র বলছিল তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করতে পারে। তবে কে দেশ, কেন ও কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তা সূত্রগুলো নিশ্চিত করতে পারেননি তখন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেছিলেন, ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের ওপর নির্ভর করে না, এবং আরও অনেক ফ্যাক্টর আছে যার ওপর তার নিয়ন্ত্রণ নেই। উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল, এবং যে যাই বলুন না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়? বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার ওপরে। তবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অবস্থানটা একটু অন্যরকম। এখানে আমেরিকা বাংলাদেশের অবস্থানটা পরখ করে ভারতের চোখ দিয়ে, তাই বাংলাদেশের রাজনীতিতে ভারতই শেষ কথা। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে 2টি পরিবার কেন্দ্রিক নেতৃত্বের প্রভাব ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে 2 পরিবারেরই রাজনীতি সক্রিয়তায় টানাপোড়েন তৈরি হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে বিদেশে অবস্থান করছেন, অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। ফলে রাজনৈতিক সংকটে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন না কেন। এই প্রশ্নের কেন্দ্রে ছিল তার মতামত।
শেখ হাসিনা সরকারের পতনের 15 মাসে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান সব মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন। বিএনপি আগেই তাদের নিরাপত্তা ও লজিস্টিক্স নিয়ে প্রস্তুতি নিয়েছে। তারপরেও তারেকের সিদ্ধান্ত আটকে ছিল ভারতের উপর। বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতায় ভারতের প্রভাব একটি অনস্বীকার্য সত্য, যা কেবল গত 1 বা 2 দশকের বিষয় নয়, বরং 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই এর শেকড় প্রথিত। 3 দিক দিয়ে ভারত বেষ্টিত বাংলাদেশের জন্য ভৌগোলিক অবস্থানই ভারতকে এই অঞ্চলের রাজনীতিতে একটি বড় পক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। ভারতের প্রভাব কেন এত বেশি তার প্রথম কারণ হল নিরাপত্তা এবং ট্রানজিট। ভারতের 7 সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের স্থিতিশীলতা দিল্লির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত দীর্ঘ সময় ধরে ভারত বাংলাদেশে এমন একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চেয়েছে যারা দিল্লির নিরাপত্তা উদ্বেগকে অগ্রাধিকার দেবে। এছাড়া অর্থনীতি, পানি বণ্টন এবং সীমান্তে চোরাচালান রোধের মতো দ্বিপাক্ষিক বিষয়গুলো ঢাকাকে সবসময় দিল্লির দিকে তাকিয়ে থাকতে বাধ্য করে। এই আন্তনির্ভরশীলতা বা নির্ভরতা যখন একপেশে হয়ে যায়, তখনই রাজনীতিতে ভারতের প্রভাব প্রকটভাবে দৃশ্যমান হয়, যা অনেক সময় বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার পালাবদলকেও প্রভাবিত করে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। বিএনপির রাজনীতিতে তাকালে দেখা যায়, ঐতিহাসিকভাবেই দলটি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন অবস্থানের জন্য ভারতের কাছে কিছুটা দূরত্ব বজায় রেখে চলেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকেই দলটি ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল। তবে প্রশ্ন ওঠে, যদি বিএনপি ভারত ঘেঁষে দল না হয়, তবে তাদের রাজনীতিতে ভারতের এত প্রভাব পরিলক্ষিত হয় কেন? এর প্রধান কারণ হল আন্তর্জাতিক লবিং এবং ক্ষমতার ভারসাম্য। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি প্রতিষ্ঠিত ধারণা যে ভারতের সবুজ সংকেত ছাড়া ক্ষমতায় টিকে থাকা বা ক্ষমতায় যাওয়া অত্যন্ত কঠিন। বিএনপি যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে, তখনই তাদের সামনে ভারতের পক্ষ থেকে এক ধরনের অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে। বিশেষ করে 2001 থেকে 2006 মেয়াদে বিএনপির শাসনামলে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে মদত দেওয়ার যে অভিযোগ ভারত তুলেছিল, তা দুই দেশের আস্থার সম্পর্কে বড় ধরনের ফাটল ধরায়। সেই তিক্ততার রেশ এখনও বিএনপির ওপর নেতিবাচক প্রভাব ফেলে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বের কথা বললে এটি স্পষ্ট যে তিনি নিজেকে একজন আধুনিক এবং জাতীয়তাবাদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, যিনি ভারতের প্রতি অন্ধ আনুগত্য দেখাবেন না। তারেক রহমান ভারতের অনুগত নেতা নন, এটি তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং বক্তব্যে বারবার ফুটে উঠেছে। কিন্তু সমস্যা হলো, ভারত তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে নিয়ে এক ধরনের সন্দেহবাদ পোষণ করে। দিল্লির নীতি নির্ধারকদের একটি বড় অংশ মনে করে যে তারেক রহমানের উত্থান মানেই বাংলাদেশে কট্টরপন্থী বা ভারত বিরোধী শক্তির পুনরুত্থান। এই ধারণার কারণে ভারত আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে ওয়াশিংটন বা লন্ডনের মতো জায়গায় বিএনপির ব্যাপারে নেতিবাচক প্রভাব বিস্তার করে থাকে। বিএনপি যখনই গণতান্ত্রিক আন্দোলনের ডাক দেয়, তখনই ভারতের এই প্রভাব তাদের আন্দোলনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে বাধা দেয়। অর্থাৎ সরাসরি ভারতপন্থী না হলেও বিএনপিকে ভারতের আঞ্চলিক কূটনীতির শিকার হতে হচ্ছে। ভারতের প্রভাব বিএনপির ওপর পড়ার আরও একটি বড় মাধ্যম হল বাংলাদেশের আমলাতন্ত্র এবং ব্যবসায়ী সমাজ। বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ ভারতের সাথে সরাসরি যুক্ত। আমলাতন্ত্রের একটি প্রভাবশালী অংশ এবং বড় ব্যবসায়ীরা মনে করেন ভারতের সাথে বৈরী সম্পর্ক রেখে ক্ষমতায় টিকে থাকা ঝুঁকিপূর্ণ। ফলে বিএনপি যখনই আন্দোলনের কৌশল ঠিক করে, তখন তাদের এই অভ্যন্তরীণ চাপগুলো মোকাবিলা করতে হয়। তারেক রহমান লন্ডন থেকে দল পরিচালনা করলেও তাকে প্রতি মুহূর্তে ভারতের গোয়েন্দা সংস্থা এবং দিল্লির রাজনৈতিক অবস্থানের দিকে নজর রাখতে হয়। কারণ প্রতিবেশী দেশ হিসেবে ভারতের মৌন সমর্থন বা বিরোধিতা আন্দোলনের চূড়ান্ত সফলতাকে অনেক সময় প্রভাবিত করে। বিশেষ করে বিগত 3টি সাধারণ নির্বাচনে ভারতের যে প্রকাশ্য বা পরোক্ষ সমর্থন বর্তমান ব্যবস্থার দিকে ছিল, তা বিএনপিকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এটি প্রমাণ করে যে বিএনপি ভারতপন্থী না হলেও ভারতের রাজনৈতিক ইচ্ছাশক্তি তাদের ভাগ্য নির্ধারণে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে চীন ও ভারতের মধ্যেকার আঞ্চলিক প্রতিযোগিতাও রাজনীতিতে প্রভাব ফেলছে। বিএনপি যদি ভারতের বলয় থেকে বেরিয়ে আসতে চায়, তবে তাদের সামনে বিকল্প হিসেবে চীনের নাম আসে। কিন্তু তারেক রহমান বা বিএনপি জানে যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় ভারতের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো স্থায়ী রাজনৈতিক বিজয় অর্জন করা কঠিন। এ কারণেই সাম্প্রতিক সময় বিএনপি এবং তারেক রহমানকে ভারতের সাথে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। তারা ভারতকে বোঝাতে চাইছে যে বিএনপি ক্ষমতায় এলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে না। এটি মূলত ভারতের সেই প্রবল ইচ্ছারই প্রতিফলন, যা একটি জাতীয়তাবাদী দলকে তাদের আদর্শিক অবস্থানের বাইরে গিয়ে কৌশলগত আপোষ করতে বাধ্য করছে। তারেক রহমান ভারতপন্থী নেতা না হলেও তাকে ভারতকে গুরুত্ব দিচ্ছেন কেন, তার উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের ভূ রাজনীতির এই মেলা প্যাচে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব কেবল দলগত পছন্দ অপছন্দের ওপর নির্ভর করে না, বরং এটি একটি কাঠামোগত প্রভাব। বিএনপি এবং তারেক রহমান ভারত ঘেঁষে না হলেও এই প্রভাবের বলয় থেকে বেরোতে পারছেন না, কারণ বাংলাদেশের ভূখণ্ডগত সীমাবদ্ধতা এবং দিল্লির আঞ্চলিক শ্রেষ্ঠত্ব। ভারতের সমর্থন ছাড়া সুষ্ঠু নির্বাচন আদায় করা বা আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন পাওয়া বিএনপির জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
তারেক রহমান একজন স্বাধীন নেতা হিসেবে দাঁড়ালেও তাকে প্রতিনিয়ত দিল্লির ভেটো বা সমর্থন এই দুই মেরুর রাজনীতি মোকাবিলা করেই এগোতে হচ্ছে। রিমান্ডের প্রথম দিনেই ভেঙে পড়লেন কথিত জুলাই যোদ্ধা সুরভি। মশারির ভেতর থেকে আটকের পর এবার ফাঁস করলেন সেই চাঞ্চল্যকর তথ্য। কার নির্দেশে চলত এই বিশাল চাঁদাবাজি সিন্ডিকেট? 21 বছরের তরুণীর পেছনে থাকা সেই ক্ষমতাধর গডফাদাররা আসলে কারা? আজ পর্দা নামছে এক ভয়ঙ্কর ব্ল্যাকমেইলিং সাম্রাজ্যের। জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো সেই সাহসী কণ্ঠস্বর আজ নিভৃত রিমান্ড সেলে। গত 24শে ডিসেম্বর টুঙ্গি থেকে গ্রেফতারের পর আলোচিত সুরভি ওরফে তাহরিমা জান্নাতকে নিয়ে বের হয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। যে তরুণীকে সবাই ভাবত বিপ্লবের সিপাসালার, তার আড়ালে লুকিয়েছিল এক ধুরন্ধর অপরাধী। রিমান্ডে গোয়েন্দাদের জেরের মুখে তিনি যা জানিয়েছেন তা শুনে খোদ তদন্ত কর্মকর্তারাও হতবাক। আজ আমরা জানব সুরভির এই অপরাধ সাম্রাজ্যের অলিগলি। আপনার কি মনে হয় সুরভি একাই বিশাল চক্র চালাতেন, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক হাত আছে? কমেন্টে জানান। পুলিশের রিমান্ডে সুরভি স্বীকার করেছেন তার এই উত্থান একদিনে হয়নি। তিনি কেবল একটি বুটি ছিলেন মাত্র। গুলশান বাড্ডার বড় বড় ব্যবসায়ীদের তালিকা তাকে সরবরাহ করা হতো। সুরভি সেই সব ব্যবসায়ীদের ফোন করে জুলাই আন্দোলনের সময়কার মামলার ভয় দেখাতেন। রিমান্ডে তিনি জানিয়েছেন ভয় দেখিয়ে টাকা আদায় করার পর সেই টাকার বড় একটি অংশ চলে যেত এক বিশেষ মহলের কাছে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল কাদের নির্দেশে এই চাঁদাবাজি চলত। সুরভি রিমান্ডে কিছু নির্দিষ্ট নাম উল্লেখ করেছেন যারা তাকে প্রোটেকশন দিত। এই চক্রে কি কোনো সাবেক বা বর্তমান রাজনৈতিক নেতা জড়িত? তদন্ত সংশ্লিষ্টরা বলছেন সুরভির ফোনের কল লিস্ট এবং মেসেজ ঘেটে এমন কিছু ব্যক্তির হদিশ পাওয়া গেছে যারা নিজেদের আন্দোলনের সমন্বয়ক বা বড় নেতা হিসেবে পরিচয় দিতেন। এই তথাকথিত নেতাদের মাধ্যমেই তিনি ব্যবসায়ীদের জিম্মি করতেন। যারা বিপ্লবের নাম ভাঙিয়ে টাকা কামায় তাদের জন্য কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? 21 বছর বয়সী এক সাধারণ কলেজ ছাত্রীর হাতে এত টাকা এলো কোথা থেকে? তদন্তে উঠে এসেছে সুরভির ব্যাংক অ্যাকাউন্ট এবং গোপন লেনদেনের তথ্য। প্রায় 50 কোটি টাকা হাতিয়ে নেওয়া এই চক্রটি কেবল ভয় দেখিয়েই ক্ষান্ত হতো না, বরং টার্গেট করা ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য দিয়ে ব্ল্যাকমেইল করত। এই বিশাল অর্থের একটি অংশ দিয়ে সুরভি গড়ে তুলেছিলেন বিলাসী জীবন, যা তার পারিবারিক আয়ের সাথে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। সুরভি কেবল রাজপথ বা ফোনে নয়, বরং সোশ্যাল মিডিয়ায় ছিলেন বেপরোয়া। সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস তিনি কোথায় পেতেন? রিমান্ডে তিনি জানিয়েছেন তাকে বোঝানো হয়েছিল যে তিনি ভাইরাল, তাই কেউ তার কিছু করতে পারবে না। এই আত্মবিশ্বাসী আজ তাকে শ্রীঘরে নিয়ে এসেছে। সুরভির মতো কয়েকজনের অপকর্মের কারণে আজ জুলাই বিপ্লবের প্রকৃত নায়করা প্রশ্নের মুখে পড়ছেন। যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন তাদের সম্মান কি সুরভির মতো প্রতারকরা ধুলোয় মিশিয়ে দিচ্ছে? বিপ্লবের চেতনাকে পুঁজি করে যারা পকেট ভারী করছে তারা আসলে আন্দোলনের শত্রু। পুলিশ জানিয়েছে সুরভির এই স্বীকারোক্তি থেকে এই চক্রের বাকি সদস্যদেরও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। আইনের হাত অনেক লম্বা, আর অপরাধী যত বড়ই হোক শেষ রক্ষা হয় না। সুরভি ওরফে তাহরিমার এই পতন কেবল একটি অপরাধের বিচার নয়, বরং এটি একটি শিক্ষা যে বিপ্লবের পবিত্রতা নষ্ট করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা অপেক্ষায় থাকব সেই গডফাদারদের গ্রেফতারের খবরে। জুলাই যোদ্ধাদের শুয়ে করে বসে ঘুমায়ও তো শান্তি নেই দেখি। সত্যি বলেন কেন? আপনারা জুলাই যোদ্ধা সুরভিকে হয়তো বা চেনেন। সুরভি গলা বাজায় খুব, কখনো স্কুলের, কখনো মাদ্রাসার, কখনো কলেজের ছাত্র হিসাবে যার খুব পরিচিতি। মানে লাইভে সবসময় আসে, একটা লাঠি হাতে থাকে। সর্বশেষ তাকে দেখা গিয়েছে যে ছাত্রলীগকে এখন তার একটা বড় শখ, সে ছাত্রলীগকে পিটাবে। সেই সুরভি কালকে টুঙ্গি থেকে অবিবাহিত বেটি, কিন্তু টুঙ্গিতে মানে করেন মশারির মধ্যে একটা ছেলের সাথে কট হয়েছে, অর্থাৎ টুঙ্গি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল আপনার জুলাই যোদ্ধাদের ওই টর্চার সেল, যেটা কী যেন জুলাই ফাউন্ডেশনের ভেতরে টর্চার সেলের কথা বলে ওখানে যে প্রতিবাদ করেছিল ওই বেটি, ওরে আপনারা দেখেছিলেন। সেই বেটি কালকে অনৈতিক কর্মকাণ্ড করেছিল টঙ্গীতে। মশারির মধ্য থেকে একটা ভিডিও আবার পুলিশ দেখাচ্ছে, মশারির মধ্যে থেকে তাকে টেনে টুনে বের করে সোজা করিয়ে আছে অনৈতিক কর্মকাণ্ড করা অবস্থায়। এবং আপনারা জানেন তার এগেনস্টে মামলাও হয়েছে। শুধু এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য মামলা হয়নি, তার সাদাবাজিটা দিয়ে জানেন মাঝে তার এগেনস্টে জুলাই মানে কার কাছ থেকে সাদাবাজি করার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছিল সেটা আপনারা জানেন। জুলাই যোদ্ধারা সাদাবাজিতে মানে খুব রেকর্ড গড়েছে। আপনারা জানেন মিরপুরে টর্চার সেল পর্যন্ত তারা করেছিল, মানুষের জমি জায়গা পর্যন্তও তারা লিখে নিচ্ছিল। এটা আপনারা জানেন। এ হলো বাস্তবতা, এ হলো সত্য। এগুলো
দেখেন আজ সে গলা বাজায়, এখন তার শখ সে আওয়ামী লীগ পিটাবে, ছাত্রলীগ পিটাবে, তাই গর্তের মধ্যে কেন বেরিয়ে আয়, হ্যাঁ সে গর্তের মধ্যে ঢুকে আকাম কুকাম করতেছিল, সেই আকাম কুকাম করা অবস্থায় তাকে মশারির মধ্য থেকে মানে টেনে বের করে নিয়ে এসেছে সেই সুরভিকে। এটাই হলো বাস্তবতা, দেখতে থাকুন। আরও কত লোক খাটের নিচে, খাটের উপরে, হ্যাঁ কত জায়গা থেকে। এই যে এনসিপির নেতা তন্নি নামক মানে নেত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ড মদ খাওয়া অবস্থায় তাকে শ্যুট করেছে, আপনারা খুলনায় দেখেছেন। প্রায় দেখেন অমুক তমুকের এরে গাছ লাগাচ্ছে, তারপরে কত কিছু লাগালাগিতে মানে এক্সপার্ট মানে এনসিপির নেতারা, সেটাও আপনারা দেখেছেন। কিছুদিন আগে আপনারা বরিশালে দেখেছেন 1 জুলাই যোদ্ধারে এনসিপির আর এক নেতা মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ভিডিও করে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার তার সাথে মানে কি অনৈতিক কর্মকাণ্ড করে এবং তাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে। দিস ইজ দ্য রিয়েলিটি। সুরভির মতো। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শুনে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে যাবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার রাখার সাথে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।